আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইকোনমিক্স অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আমি নাজমিন ম্যাম তোমাদের সামনে আবারও চলে এসেছি নতুন একটি টপিকস নিয়ে। তো আজকে আমি আলোচনা করব অর্থনীতির নবম অধ্যায়ের সামগ্রিক আয় ও ব্যয় নিয়ে। এটা হচ্ছে আমার এই অধ্যায়ের থার্ড লেকচার। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম ভারসাম্য জাতীয় আয় স্তর কিভাবে নির্ণয় করি বা ভারসাম্য জাতীয় আয় কিভাবে বের করি, অর্থাৎ উদ্দীপক দেয়া থাকবে, উদ্দীপক থেকে কিভাবে আমরা ভারসাম্য জাতীয় আয় বের করব। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমরা এটা নির্ভর করে আমাদের কোয়েশ্চেনের উপর, অর্থাৎ কোয়েশ্চেনে যতটা সমীকরণ দেয়া থাকবে, অর্থাৎ 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয় নির্ণয় হবে না 3 খাত বিশিষ্ট না 2 খাত বিশিষ্ট, সেটা নির্ভর করবে আমার কোয়েশ্চেনের উপর। তো গত ক্লাসে যে কোয়েশ্চেনটা আমি পড়িয়েছিলাম সেই কোয়েশ্চেনটাই আমি রেখেছি। তো এখানে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি সরকারি ব্যয়। এখানে প্রশ্নটা আছে সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়বে। ভারসাম্য জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়বে। তো এখানে দেখো আমরা এখানে কি আছে, সরকারি ব্যয় আমরা উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করেছি, এটা আমরা পারবো। তো এখানে সরকারি ব্যয় যদি 50 টাকা হ্রাস করা হয়, অর্থাৎ উদ্দীপকে যে সরকারি ব্যয় দেয়া আছে সেটা থেকে আমাকে 50 টাকা হ্রাস করতে হবে। সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে ভারসাম্য জাতীয় আয়ের উপর কিরূপ প্রভাব পড়বে, এটা হ্রাস করে আমাদেরকে দেখতে হবে যে ভারসাম্য জাতীয় আয়ের উপর, অর্থাৎ 3 মার্কসের কোয়েশ্চেনে যে ভারসাম্য জাতীয় আয়টা বের হয়েছিল সেটার উপর কি প্রভাব পড়ে। তো এটা যেহেতু আমাদের মেইন কোয়েশ্চেন, তাইলে অবশ্যই ঘ নাম্বারে আমাকে আবার উদ্দীপক অনুযায়ী জাতীয় আয় নির্ণয় করতে হবে, ভারসাম্য জাতীয় আয়টা বের করতে হবে। তারপর 50 টাকা হ্রাস করে আমাদেরকে দেখতে হবে জাতীয় আয় কত হয় এবং আগে এবং পরের মধ্যে কি প্রভাব পড়ে, অর্থাৎ জাতীয় আয় বাড়ে না জাতীয় আয় কমে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে কোয়েশ্চেনটা এরকমও হতে পারতো 50 টাকা হ্রাস করা হয়, তার মানে 150 আছে, সেখান থেকে 50 টাকা হ্রাস করা হবে। এইখানে যদি লেখা থাকতো যে সরকারি ব্যয় 200 টাকা হলে, মানে 150 থেকে 200 হয়ে যাবে, সেই ক্ষেত্রে মাইনাস প্লাস কিছুই করা লাগবে না। আর যদি এখানে আরেকটা কোয়েশ্চেন থাকতো সরকারি ব্যয় 50 টাকা যুক্ত করা হলে, সরকারি ব্যয় 50 টাকা যুক্ত মানে কি 150 আছে সেটার সাথে আমরা 50 যোগ করে দিব। আর যদি স্পেসিফিক থাকে যে সরকারি ব্যয় হ্রাস পেয়ে 200 টাকা হলে, অর্থাৎ অলরেডি হ্রাস পেয়ে গেছে, এখানে আমার 200 টাকা হ্রাস করব না, অর্থাৎ হ্রাস পেয়ে যে মানটা আগে ছিল উদ্দীপকে সেটা হ্রাস পেয়ে 200 হয়ে গেছে, তার মানে শুধু জি সমান আমরা 200 বসাবো। এই কথাটা অনেকেই তোমরা বুঝো না যে আমরা বিয়োগ করব না যেটা বলছে সেটা বসাবো। এটা নির্ভর করে কোয়েশ্চেনের উপর, যদি বলে আরো 200 টাকা যুক্ত হলে, আরো 50 টাকা হ্রাস করা হলে, সেই ক্ষেত্রে আমরা মাইনাস করব বা প্লাস করব। আর কোয়েশ্চেনটা যদি এরকম থাকে যে সরকারি ব্যয় হ্রাস পেয়ে 200 হলে, অর্থাৎ অলরেডি হ্রাস পেয়ে 200 হয়ে গেছে, তার মানে শুধু জি সমান 200 বসালেই আমাদের হয়ে যাবে। তো এইখানে আমি প্রথমে আবার গ নাম্বারটা করি। আমরা জানি, আমি তো ডিটেলসে লিখলাম না, y ইকুয়াল টু c প্লাস i প্লাস g, বা y ইকুয়াল টু c এর মান 100 প্লাস 0.75 y প্লাস i হচ্ছে 100 এবং g হচ্ছে 150। তো y আমরা এদিকে নিয়ে আসবো 0.75 y সমান 350, বা y থেকে 0.75 y গেলে কি থাকে 0.25 y সমান হচ্ছে 350, বা y ইকুয়াল টু 350 ভাগ 0.25, অতএব y বাড়ি আমি ডিরেক্ট দিয়ে দিলাম, এটা হচ্ছে ভারসাম্য জাতীয় আয় স্তর সমান কত 1400 টাকা। অর্থাৎ আমি পেয়ে গেলাম ভারসাম্য জাতীয় আয়টা আমি নির্ণয় করলাম। এই ভারসাম্য জাতীয় আয়ের উপর ভিত্তি করে 50 টাকা যদি হ্রাস করা হয় তাহলে আমার আয়টা কমবে না বাড়বে, সেটাই আমরা ঘ নাম্বারে দেখব। তো ঘ নাম্বারের জন্য অবশ্যই আমাকে প্রথমে ভারসাম্য জাতীয় আয়টা
নির্ণয় করতে হবে, সেই ক্ষেত্রে গ থেকে পাই কোনোভাবেই লেখা যাবে না। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আমার 4 মার্কসের কোয়েশ্চেন। 4 মার্কসের কোয়েশ্চেনের জন্য আমাকে কতটুকু লিখতে হবে বা সেখানে আমি কতটুকু টাইম ওয়েস্ট করব সেটা নির্ভর করে আমার মার্কসের উপর। সেই ক্ষেত্রে যদি আমি ঘ থেকে পাই লিখে শুধু ওয়াই ইকুয়াল টু 1400 লিখে ফেললাম, তার মানে ঘ নাম্বার করতে আমার সর্বোচ্চ 3 মিনিট লাগবে। আদৌ কি সেই 3 মিনিটের জন্য তোমাকে 4 মার্কস দেওয়া হয়েছিল? আমি 4 মার্কস পেতে হলে আমাকে সবকিছু আবারও ডিটেলসে লিখতে হবে। তো এখন দেখো আমি ওয়াই বার ইকুয়াল টু 1400 পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে আমি এখানে একটু এদিকে নিয়ে আসি এটাকে জায়গার জন্য, 100 প্লাস 150। আচ্ছা, এখন আমরা দেখব সরকারি ব্যয় যদি 50 টাকা হ্রাস করা হয় তাহলে আমার জি সমান হয় সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে জি সমান হবে 150 মাইনাস 50 সমান 100। অর্থাৎ জি এর মান কি পেয়ে গেলাম? আমরা 100 পেয়ে গেলাম। সেই ক্ষেত্রে আমরা জানি y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, বা y ইকুয়াল টু সি এর মান কত আছে? 100 প্লাস 0.75 y প্লাস 100 প্লাস 100, বা y মাইনাস 0.75 y। আগে হয়েছিল 350, এখন হবে 300। আমরা দেখো কোয়েশ্চেনটা আমরা আনসার করার আগে আমরা কিন্তু আনসার জানি। আমরা জানি যে সরকারি ব্যয় যদি হ্রাস করা হয় তাহলে জাতীয় আয় কমবে, সরকারি ব্যয় যদি বৃদ্ধি করা হয় তাহলে জাতীয় আয় বাড়বে। আবার বিনিয়োগের ক্ষেত্রে একই কথা, বিনিয়োগ বাড়লে সরকারি আয় বাড়ে, বিনিয়োগ কমলে সরকারি আয় কমে। সেই ক্ষেত্রে আমি আনসারটা করার আগে আমি তোমাদেরকে বলে দিলাম এখানে ওয়াই এর যে মানটা বের হবে সেটা অবশ্যই আগের মান থেকে কম হবে। চলো তাইলে আমরা দেখি আসলে কি আমাদের কথার সাথে ম্যাথটা মিলে যায় কি না। তো ওয়াই থেকে 0.75 ওয়াই মাইনাস দিলে 0.25 ওয়াই হবে, বা ওয়াই ইকুয়াল টু 0.25 300, অতএব ওয়াই ইকুয়াল টু 1200। এখন দেখো আগে আমার জাতীয় আয় ছিল 1400 টাকা, এখন আমার জাতীয় আয় হয়েছে 1200 টাকা। তার মানে বাড়লো না কমলো? অবশ্যই আমার জাতীয় আয় কমেছে। আমরা এক্ষেত্রে লিখব যে এক্ষেত্রে জাতীয় আয় কমে জাতীয় আয় কমে সমান 1400 মাইনাস 1200 সমান 200 টাকা। এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি যে সরকারি ব্যয় 50 টাকা হ্রাস করা হলে বা সরকারি ব্যয় 50 টাকা কমালে জাতীয় আয় 200 টাকা কমে। অর্থাৎ আমরা যদি সরকারি ব্যয় থেকে যদি আমি 50 টাকা কমাই ফেলি তাহলে আমার জাতীয় আয় কমবে 200 টাকা। অর্থাৎ মোট কথা সরকারি ব্যয় কমলে জাতীয় আয়ের উপর ঋণাত্মক প্রভাব পড়ে। এটা হচ্ছে আমাদের 4 মার্কসের কোয়েশ্চেন। আমরা 4-এর মধ্যে 4 পেতে হলে অবশ্যই আমাদেরকে সুন্দর করে গুছিয়ে আনসারটা লিখতে হবে। প্রথমে দেওয়া আছে দিয়ে আমি এগুলা রাশিগুলা উঠাবো বা সমীকরণগুলা লিখবো, তারপরে আমরা জানি দিয়ে আমি এখানে স্পেসিফিকলি সব জায়গায় লিখি নাই, আমরা জানি দিয়ে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি বের করব। মানটা প্রথমত ওয়াই এর মানটা বের করব, তারপরে সরকারি ব্যয় বা যে মানের কথা বলেছে, যেটা পরিবর্তনের কথা বলেছে সেটা চেঞ্জ করে আমরা দেখব ওয়াই এর মান কত বের হয়। যদি বেশি হয় তাহলে আমরা লিখবো এক্ষেত্রে জাতীয় আয় বাড়ে, আর যদি কম হয় আমরা লিখবো এক্ষেত্রে জাতীয় আয় কমে। তারপরে আমরা লিখবো মোট কথা বিনিয়োগ বাড়লে জাতীয় আয় বাড়ে, বা যদি সরকারি ব্যয়ের কথা বলি সরকারি ব্যয় বাড়লে জাতীয় আয় বাড়ে, সরকারি ব্যয় কমলে জাতীয় আয় কমে। এভাবে দিয়ে কোয়েশ্চেনটা আমরা শেষ করব। আশা করছি তোমরা সবাই ভালোভাবেই বুঝতে পেরেছো, তোমাদের এটাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা শুধু টেকনিক ফলো করে ম্যাথ করব। অনেকেই তোমাদের কথা এবারও যে ভর্তি সময়টাতে আমরা দেখতে পাচ্ছি, যদি কেউ অর্থনীতি নেওয়ার আগে সবাই বলে ম্যাডাম অর্থনীতি তো ম্যাথ আছে। প্রথম কথাই তার অর্থনীতিতে ম্যাথ আছে, আমি অর্থনীতি নিব না কারণ আমি ম্যাথে দুর্বল। সেই কথার আমার আনসার হলো
যে তুমি যদি 1 থেকে 100 পর্যন্ত কাউন্টিং করতে পারো তাহলে তোমার জন্য অর্থনীতি ম্যাথ করা সম্ভব। আর যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত কাউন্টিং না করতে পারো তাহলে তুমি অর্থনীতির ম্যাথ করতে পারবে না। তো আমি জানি একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত কাউন্টিং জানে। এটা বিষয়টা খুবই হাস্যকর, কারণ আমি এই কারণেই বলি তোমাদের কাছ থেকে ভীতি দূর করার জন্য। অর্থাৎ অর্থনীতি মানেই ম্যাথ আছে, চিত্র আছে, অনেক কঠিন। এটা টোটালি তোমাদের ভুল ধারণা। আমরা যদি সিস্টেম অনুযায়ী, আমরা যদি বাস্তবের সাথে মিল রেখে আমরা যদি অর্থনীতি পড়াশোনা করি তাহলে আমার কাছে মনে হয় যে অর্থনীতি কোনো কঠিন বিষয় না। অর্থনীতি একদম সিম্পল জিনিস, সেটাকে আমরা কেন কঠিনভাবে নেব? আমরা কঠিনভাবে এই কারণেই নেই কারণ আমরা ক্লাসে মনোযোগী না। আমরা যখন টিচাররা ক্লাস করায় তখন আমরা হয়তো বা বন্ধুদের সাথে কথা বলি বা আমরা চুপ করে বসে থাকি, বা অনেকে তোমরা আছো যারা ঝিমাও বা ঘুমাও। তো সেই জন্য তোমাদের কাছে অর্থনীতিটা কঠিন মনে হয়। তো ইনশাআল্লাহ আমরা যদি প্রতিদিন ক্লাস করি এবং যদি আমরা ক্লাসে না বুঝি, এখন ইউটিউবে অনেক টিচাররা অনেক ভালো ভালো ক্লাস করেন। তো তোমাদের যে টিচারের পড়া বুঝতে পারবা, যেটা তোমার ভালো লাগবে সেই টিচারের পড়াই তুমি দেখবা, তাইলে কি অর্থনীতি আমাদের কাছে আর কঠিন মনে হবে না। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, অর্থনীতি না পড়ে কখনোই বলবা না যে অর্থনীতি অনেক কঠিন, অর্থনীতিতে ম্যাথ আছে, অর্থনীতি আমার দ্বারা সম্ভব না, আমি ম্যাথে অনেক দুর্বল। তুমি কখনো ম্যাথে দুর্বল না, কারণ তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারো, তার মানে তুমি অর্থনীতির ম্যাথ পারবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমি আমাদের নতুন আরেকটা সূত্র যে সঞ্চয় ও বিনিয়োগের সমতার মাধ্যমে জাতীয় আয় নির্ণয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।